জনগোষ্ঠী আছে, 8% ইন্ডিয়ান জনগোষ্ঠী আছে। কোনোদিন আপনি শুনছেন যে সিঙ্গাপুরে তাদের ধর্মীয় কারণে একজন আরেকজনের সাথে সাম্প্রদায়িক দাঙ্গা করছে? আজকে মালয়েশিয়াতে দেখেন, মালয়েশিয়াতে 24% চাইনিজ পপুলেশন আছে। তো সেখানে মালয় এবং চাইনিজ তার একসাথে বসবাস করছে। তো এই যে একটি উন্নত ডেমোক্রেটিক সিস্টেম, যেইখানে আমার ধর্ম, আমার ভাষা, আমার রেস, আমার এথনিসিটি এবং আমার রাজনৈতিক মত পার্থক্য, এই সব কিছুকে আমি একটি জাতীয় পরিচয়ের মধ্যে এনে, একটা সিভিল সিস্টেমের মধ্যে এনে আমরা একসাথে একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশে এই অ্যাপ্রোচটি অনুপস্থিত ছিল এবং গত 16 বছরের আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী রাজনীতি, তার শুরুই ছিল বিভাজনের মধ্য দিয়ে, তার শুরুই ছিল পক্ষ বিপক্ষের মধ্য দিয়ে। আজকে জুলাইয়ের অভ্যুত্থানের একটি বড় অর্জন হলো যে আমরা এই বিভাজনের রাজনীতিকে আমাদের পিছনে ফেলে এসেছি। আজকে কোনো রাজনৈতিক দলকে, কোনো রাজনৈতিক গ্রুপকে আমরা কখনো কখনো সেই একই ল্যাঙ্গুয়েজে কথা বলতে দেখি। এটা সেইম। এই দেশের তরুণ প্রজন্ম এই ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়িয়ে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ তৈরি করছে, তার স্বপ্ন হলো আমরা বাংলাদেশি জাতীয়তাবাদকে সামনে রেখে আমরা সবাই মিলে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ করব। জাতীয় ঐক্যমতের জন্য আমাদের কিছু কিছু বিষয়ে একমত হইতে হবে। আওয়ামী লীগের গত 16 বছরের শাসন ফ্যাসিবাদ ছিল, এই প্রশ্নে একমত হইতে হবে। এটা গণতন্ত্র ছিল না, এটা গণতন্ত্র ছিল না। আওয়ামী লীগ যতদিন পর্যন্ত স্বীকার না করবে যে সে ফ্যাসিবাদী শাসন প্রবর্তন করছে, ততদিন পর্যন্ত তাকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করা যাবে না। যখন এরশাদের পতন হলো, এরশাদ জেলে গিয়েছেন, জেলে থেকে উনি 5টা ইলেকশন জিতছেন। আজকে যখন হাসিনার পতন হলো, তখন শেখ হাসিনা এখন কোথায়? কেন উনি ভারতে? ওনার তো বাংলাদেশে থাকার কথা। তাহলে এই ফ্যাসিবাদ ভারতীয় আধিপত্যবাদ, এই 16 বছরের ফ্যাসিবাদ ভারতীয় আধিপত্যবাদ। এই দেশের তরুণ প্রজন্ম এই আধিপত্যবাদকে না বলেছে। বাংলাদেশে আগামী দিনে কোনো পাকিস্তানপন্থীও থাকবে না, কোনো ভারতপন্থীও থাকবে না। এই দেশে আমরা বাংলাদেশপন্থী, এই দেশে আমরা বাংলাদেশপন্থী। বাংলাদেশে তার গণতন্ত্র, তার অর্থনৈতিক উন্নয়ন, তার সমাজ বিনির্মাণ, তার রাষ্ট্র বিনির্মাণ, এটি হবে আমাদের রাজনৈতিক এজেন্ডা ইনশাআল্লাহ। যাদের জীবন মোটামুটি রিটায়ারমেন্টে চলে গেছে, তাদের হাতে জাতির আগামী 50 বছরের ভবিষ্যৎ দিলে জাতির উন্নতি হবে না। আর এক দল থেকে তরুণ নেওয়ার দরকার নাই, আপনার দল থেকেই নেন, কিন্তু তরুণদেরকে উঠায় নিয়ে আসে, তরুণদেরকে উঠায় নিয়ে আসে। তাইলে পরে আপনারা বুঝতে পারবেন যে তরুণদের পালস কি, তারা কি চায়, তারা কিভাবে চায়। এবং এই তরুণদের সাথে যদি এই পার্টিসিপেশন রাজনৈতিক দলগুলো করতে না পারেন, তাইলে পরে সামনের দিনে আপনারা আবার চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। আমরা এটা দেখতে চাই না যে পরের যে গণতান্ত্রিক সরকার আসবে, সেই গণতান্ত্রিক সরকার আবার ফ্যাসিস্ট হবে। আমরা এটা দেখতে চাই না পরের যে সরকার আসবে, সেই সরকারের বিপক্ষে এই দেশের তরুণ প্রজন্মকে আবার রাস্তায় নামতে হবে। এই রিপিটেশন আমরা দেখতে চাই না, বরং আমরা দেখতে চাই যে আমরা একটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাব, যেখানে যেই দল সরকারে যাবে এবং যেই দল বিরোধী দলে থাকবে, তারা একে অপরকে শ্রদ্ধা করবে। আমরা দেখতে চাই যে পার্লামেন্টে দাঁড়িয়ে তারা গঠনমূলক বিতর্ক করেন। আমরা দেখতে চাই যে তারা এই দেশের জনগণের কাছে যান। শুনছিলাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মির্জা গালিব ভাইয়ের কথাগুলা। উনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আমাদের ছোট্ট একটা দেশ, অথচ এখানে কত ভেদাভেদ, কত হানাহানি, কত রাজনৈতিক সমস্যা। এই ধরনের বিভেদ যদি থাকে, তাহলে কোনো দিন কোনো একটা দেশ সামনে এগিয়ে যেতে পারে না। তাই উচিত সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে, যেহেতু এটা আমার প্রিয় জন্মভূমি, সবাই এখানে বাস করবে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি
জাতিভেদে সবাই থাকবে, তাই সবার উচিত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। ধন্যবাদ মির্জা গালিব ভাইকে এত সুন্দর কথাগুলো বলার জন্য।